দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পরিমিতি অনুশীলনী 16.4-এর ক্লাসটি নিয়ে। তা এই অনুশীলনীতে মোটামুটি অনেকগুলোই অঙ্ক আছে। আমরা আজকে সূত্র শিখব এবং কয়েকটি অঙ্ক ইনশাল্লাহ শিখব। আজকে দুই ধরনের ঘনবস্তু সূত্র শিখব। তার আগেই ঘনবস্তু সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ঘনবস্তু হলো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অর্থাৎ এক কথায় আয়তন আছে। যার আয়তন আছে তাকে আমরা সাধারণত ঘনবস্তু বলে থাকি। তাহলে আজকে আমরা দুইটা ঘনবস্তুর সূত্র শিখব। এখানে অঙ্ক করতে গেলে 5টা ঘনবস্তুর সূত্র কমপক্ষে শিখতেই হবে। তা আমরা দুইটা ঘনবস্তুর সূত্র আজকে ইনশাল্লাহ শিখব। এক নম্বর হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু কোনটা? আয়তাকার ঘনবস্তু এর চিত্রটা কেমন হবে? চিত্র হলো এটা একটা আয়তাকার, আদর্শ আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a, প্রস্থ হলো b এবং উচ্চতা হলো c। পাশে আমরা এটা লিখে রাখি। a দ্বারা দৈর্ঘ্য বোঝাবে, b দ্বারা প্রস্থ বোঝাবে এবং c দ্বারা উচ্চতা বোঝাবে। আচ্ছা, এই সম্পর্কিত আয়তাকার ঘনবস্তু তাহলে কাকে বলে? আয়তাকার ঘনবস্তু হলো যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তাকে আমরা আয়তাকার ঘনবস্তু বলি। এই আয়তাকার ঘনবস্তু প্রথমে আমরা শিখব সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এর পৃষ্ঠ কয়টা আছে? 6টা পৃষ্ঠ আছে। আয়তাকার ঘনবস্তুর 6টা পৃষ্ঠ আছে। এই যে আমার হাতে যেটা আছে, এটা একটা আয়তাকার ঘনবস্তু। এর 6টা পৃষ্ঠ আছে। এই উপরে একটা পৃষ্ঠ, নিচে একটা পৃষ্ঠ সেম, এই পাশের পৃষ্ঠ এবং এই পাশের পৃষ্ঠ সেম, এইটা এবং এইটা, এটাও সেম। এই আয়তাকার ঘনবস্তুর 6টা পৃষ্ঠ আছে। এই 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল যোগ করলেই হবে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তা আমরা আয়তাকার ঘনবস্তুর সূত্র কি লিখতে পারি? 1 নম্বর, আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু AB প্লাস হলো BC প্লাস CA, এত একক। যত ক্ষেত্রফল আছে সবগুলোই বর্গ একক হবে। আচ্ছা, নাম্বার 2, এর আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র কি? আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ ABC, এত ঘন একক। নাম্বার 3, কর্ণের দৈর্ঘ্য। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √a² প্লাস b² প্লাস c² একক। এটা হবে একক। তাহলে আয়তাকার ঘনবস্তুর আমরা 3টা সূত্র শিখলাম। একটা হলো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এই সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হলো 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। আয়তনের সূত্র ABC, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টা গুণ করলে আয়তাকার ঘনবস্তুর আয়তন পাওয়া যাবে। এবং কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে √a² প্লাস b² প্লাস c²। আচ্ছা, এবার দ্বিতীয় সূত্র শিখব হচ্ছে ঘনক একটা ঘনবস্তু। এই ঘনবস্তুটা কেমন হতে পারে? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই 3টাই সমান, তাকে আমরা বলি হচ্ছে ঘনক, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। নাম্বার 2, ঘনক
ঘনকের চিত্রটা কেমন হবে খেয়াল করো, এইভাবে আঁকাতে হবে দুইটা বর্গক্ষেত্র, ঠিক আবার এই মিডিল থেকে এ এ এবং এটাও এ, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, তিনটাই সমান, তাহলে এটাকে বলা হবে হচ্ছে ঘনক। যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান তাকে আমরা বলবো হচ্ছে ঘনক। এই ঘনকের ক্ষেত্রে আবার সূত্র আছে, আমরা সূত্রগুলো এক এক করে লিখি। ঘনকেরও পৃষ্ঠতল হবে 6টা, এই 6টা পৃষ্ঠের প্রত্যেকটা পৃষ্ঠের দৈর্ঘ্য এ প্রস্থ এ গুণ করলে হয় এ স্কোয়ার, তাহলে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। সহজ কেস, তাহলে আমরা কি লিখব যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 6a স্কোয়ার। এ হলো একটি ধার, এ হলো একটি ধার বা একটি বাহু, যে যেটা লেখো, এত বর্গ একক। নাম্বার 2, ঠিক একইভাবে আয়তন, আয়তাকার ঘনবস্তুর আয়তন কি হবে? আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা একটু আগে শিখে আসছি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা গুণ করলেই কিন্তু আয়তন হয়, অথবা ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে যে কোনো ঘনবস্তুরই আয়তন পাওয়া যায় ভূমির ক্ষেত্রফলের সঙ্গে। যেহেতু এখানে ভূমির ক্ষেত্রফল হবে a স্কোয়ার আর তার সাথে উচ্চতা a, গুণ করলে হয় a কিউব। এই একভাবে ভাবা যায়, আবার এভাবেও নেওয়া যায় যে আমরা আগেরটা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে শিখে আসছি যে এ বি সি। এখন যেহেতু এখানে তিনটা বাহুই সমান, তাহলে a গুণ a গুণ a হবে, তার মানে a কিউব হবে। তাহলে আয়তন হবে a কিউব ঘন একক। নাম্বার 3, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য আগেরটা আমরা শিখে আসছি এস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন বি এর জায়গায় এ বসাবো, সি এর জায়গায় এ বসাবো, তাহলে 3a স্কোয়ারের রুট ওভার হয়, তার মানে a রুট 3। এ স্কোয়ার এবং রুট কেটে গেলে হবে হচ্ছে a রুট ওভার 3, যেখানে a হলো একটি ধার বা একটি বাহু। আচ্ছা, নাম্বার 4, এখানে আরেকটা অতিরিক্ত সূত্র আমি লিখব, সেটা হচ্ছে একটা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। একটা পৃষ্ঠ, এই ঘনকের একটা পৃষ্ঠ হলো বর্গাকার, তাহলে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য যা ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য তাই হবে, অর্থাৎ a রুট 2। পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হলো a রুট 2। এটাও একক, দৈর্ঘ্য সবগুলোই একক হবে। এই আজকে আমরা এই দুইটা ঘনবস্তুর সূত্র শিখলাম, এর পরের পর্বে আরও 3টা ঘনবস্তুর সূত্র আমরা ইনশাল্লাহ শিখব। আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে যাই। 16.4, প্রত্যেকে বই সামনে নাও। 16.4, 16.4-এর প্রথম যে অঙ্ক আছে সেটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে কী বলা আছে? একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার, 4.5 মিটার। এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করতে হবে। এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন, তাহলে এখানে 3টাই দেয়া আছে, তা আমরা একটু এখানে ধরে নিতে পারি বা দেয়া আছে, সরাসরি লিখেও দেয়া যায়। 8 নম্বর দেয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য A ইকুয়াল টু 16 মিটার, প্রস্থ B ইকুয়াল টু 12 মিটার এবং উচ্চতা C ইকুয়াল টু 4.5 মিটার।
আচ্ছা, এবার প্রশ্নে চেয়েছে হলো যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তন। আর আমরা এই তিনটারই সূত্র শিখে আসছি, তিনটা সূত্রই আমরা জানি। তাহলে পৃষ্ঠতলের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে সম্পূর্ণ তলেরই ক্ষেত্রফল বোঝাবে। তাহলে আমরা লিখব হচ্ছে অতএব এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 ইন্টু এবি প্লাস হলো বিসি প্লাস হলো সিএ। এখন আমরা মান বসিয়ে দেব। 2 ইন্টু এর মান হলো 16 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 4.5 প্লাস 4.5 ইন্টু সিএ এর মান আবার 16, এত বর্গ মিটার। এটা সরল করলে উত্তর আসবে হচ্ছে 636 বর্গ মিটার। তোমরা ক্যালকুলেটরে সরল করো, 636 বর্গ মিটার। এটা একটা আনসার পেয়ে গেলাম আমরা। এরপরে চেয়েছে হলো কর্ণের দৈর্ঘ্য। তা আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি। দেখা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, শুধু কর্ণের দৈর্ঘ্য আমি লিখলাম। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার আমরা মান বসিয়ে দিই। এর মান হলো 16 অর্থাৎ 16 স্কয়ার, b এর মান হবে 12 স্কয়ার প্লাস c এর মান হলো 4.5 এর হোল স্কয়ার। এটা আমরা সরল করলে তোমরা ক্যালকুলেটরে এক্সচেঞ্জে করতে পারবা, সায়েন্টিফিক ক্যালকুলেটরে একবারে করে দিলেও হবে। এটার উত্তর হবে হচ্ছে 20.5 মিটার, 20.5 মিটার। এটা আরেকটা আনসার। এরপরে চেয়েছে হলো আয়তন। আমরা আয়তন নির্ণয় করব। আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র জানি এ বি সি। এখানে মান বসিয়ে দিলাম 16 ইন্টু 12 ইন্টু 4.5, এত ঘন মিটার। এটা গুণ করলে রেজাল্ট আসবে 864 ঘন মিটার। এটাই উত্তর। তাহলে আমরা একটু সুন্দর করে উত্তর লিখতে পারি। লিখব হচ্ছে নির্ণয় উত্তর আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত পেলাম আমরা? 636 বর্গ মিটার। তারপরে কর্ণের দৈর্ঘ্য পেলাম 20.5 মিটার এবং কমা দিয়ে আসুন, এবং আয়তন হলো 864 ঘন মিটার। ওকে, আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে যাব। এটা মুছে দিলাম। 8 নম্বর ক্লিয়ার। এবার আমরা 9 নম্বর অঙ্কে আসি। 9 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই তলের ক্ষেত্রফল আমি প্রায় একটা কথা বলি, সেটা হচ্ছে প্রশ্ন পড়েই আমাদের তিনটা ধাপ একটু মাথায় আনতে হবে। 1 নম্বর হচ্ছে প্রশ্নে কি নির্ণয় করতে বলছে, কি দেয়া আছে এবং কোন পদ্ধতিতে আমরা সামনে এগোবো। আচ্ছা, এইখানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। আর একটা জিনিস দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য। তা আমরা এই অনুপাতের সাথে একটা অজানা রাশি নিয়ে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই ধরে নেব। লেখো 9 নম্বর, ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ
আচ্ছা, একবারে এইভাবে লেখা যায় দৈর্ঘ্য a ইকুয়াল টু অনুপাত দেওয়া আছে 21 এক্স মিটার সেন্টিমিটার। প্রস্থ বি ইকুয়াল টু 16x সেমি এবং উচ্চতা সি ইকুয়াল এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 12, তাহলে 12x সেমি। আচ্ছা, যেহেতু এখানে প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কাজে আমরা এই তিনটা রাশি অজানা রাশির মাধ্যমে আমরা ওই কর্ণের দৈর্ঘ্য বের করব। এটাই হচ্ছে প্রশ্নের দিকে খেয়াল করলে এটাই বোঝা যাচ্ছে যে আমরা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্যটা যদি আমরা বের করি এর মাধ্যমে, তাহলে আমরা শর্ত মতে তৈরি করতে পারি। আর শর্ত মতে তৈরি করতে পারলেই এক্স এর মান পেয়ে যাব। তাহলে লেখব হচ্ছে অতএব আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা শিখে আসছি, √a² প্লাস b² প্লাস হলো c²। এবার আমরা একটু মান বসিয়ে দিই, 21x তার হোল স্কয়ার প্লাস হলো 16x তার হোল স্কয়ার প্লাস হলো 12x তার হোল স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। এটা সরল করলে রেজাল্ট আসবে 841 x স্কয়ার। এটাকে আবার বর্গমূল করে দিলে আসে 29x। শর্ত মতে এই 29x ইকুয়াল টু 87, অতএব এই x ইকুয়াল টু হবে 3। 29 27 এর মধ্যে 3 বার যায়, তাহলে x ইকুয়াল টু আসলে 3। তাহলে আমরা এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই পেয়ে যাচ্ছি। যেহেতু আমাদের প্রশ্নে চেয়েছে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল, তার মানে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বের করতে হবে। তা আমরা প্রথমে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বের করে নিই, x এর মান বসিয়ে দেখো। অতএব দৈর্ঘ্য a ইকুয়াল টু 21 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 63 সেমি। ঠিক একইভাবে প্রস্থ b ইকুয়াল টু 16 ইন্টু 3 মানে 348 সেন্টিমিটার এবং উচ্চতা c ইকুয়াল টু 12 গুণ 3 তার মানে 3 12 36 সেন্টিমিটার। আচ্ছা, এবার সম্পূর্ণ তলের ক্ষেত্রফল আমরা বের করব আয়তাকার ঘনবস্তুর। অতএব আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সূত্র হলো 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। 2 ইন্টু আমরা মান বসিয়ে দিলাম, A এর মান হলো 63 গুণ B এর মান হলো 48 প্লাস 48 গুণ 36 প্লাস 36 গুণ A এর মান 63, এত সেমি। এটা আবার তোমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করবা, ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে রেজাল্ট আসবে 14040 এত সেমি। এটাই আনসার। এবার একটু সুন্দর করে লিখতে পারো যে আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 14040 বর্গ সেন্টিমিটার। তো আমাদের 9 নম্বর অঙ্কটি সলভ হয়ে গেল। আমরা এরপর 10 নম্বর অঙ্কে যাব। তোমরা বইয়ের দিকে একটু খেয়াল করো, প্রশ্নের দিকে খেয়াল করো। আচ্ছা, 10 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তাকার ঘনবস্তু
একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর অবস্থিত। এর উচ্চতা 3 মিটার, কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে। এখানে আয়তাকার ঘনবস্তুর 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান প্রশ্নে বলা আছে, এর উচ্চতা দেয়া আছে আর কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে। তা আমরা তিনটাই ধরে নেব। ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ বি সি। এখন প্রশ্নে এটা যেহেতু মিটারে দেয়া আছে, আমরাও মিটার দিয়ে ধরে নেব এত মিটার। এখানে এই সি এর মানটা আবার এখানে দেয়া আছে সরাসরি। উচ্চতা দেয়া আছে 3 মিটার, আমরা 3 মিটার বসিয়ে দিলাম। আচ্ছা, আয়তাকার ঘনবস্তুর কর্ণ দেয়া আছে, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য, কর্ণ বলতে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে 13 মিটার। তা আমরা লিখব হচ্ছে জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য এর সূত্র হলো √a² + b² + c²। এই কর্ণের দৈর্ঘ্য এখানে দেয়া আছে, আমরা এইটা দিয়ে সামনে প্রসিড হব। এবং ভূমির উপর দণ্ডায়মান 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান বলা আছে। তাহলে আয়তাকার ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল এর সূত্র কি হবে? ভূমির ক্ষেত্রফল হলো ab। আমরা শর্ত মতে এই দুটো জিনিস দেয়া আছে, আমরা দুটো রাশির মাধ্যমে বের করছি। রাশির মাধ্যমে বের করেই আমরা কিন্তু শর্ত মতে চলে যাই। যে জিনিসটা প্রশ্নে দেয়া থাকবে সেটাই আমরা, যে রাশিগুলো ধরে নিই সেই রাশির মাধ্যমে বের করে শর্ত মতে লিখে সমাধান করতে পারলেই আমরা ওই রাশির মানগুলো পেয়ে যাই। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি যে এবি হলো এই ভূমির ক্ষেত্রফল। এখানে প্রশ্নে বলা আছে 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, তার মানেই হচ্ছে ভূমির ক্ষেত্রফল হলো 48 বর্গমিটার। তা আমরা ওই এবি সমান লিখে দেবো হচ্ছে 48। এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল 13 মিটার, কর্ণের দৈর্ঘ্য 13 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য এখানে আমরা বের করলাম সূত্রের সাহায্যে, √a² + b² + c² হলো 13। এটা একটা নাম্বার দিয়ে রাখলাম 1, এটা একটা নাম্বার দিলাম 2। এবার 1 আর 2 সমাধান করে আমরা এ এবং বি এর মান নির্ণয় করতে চাচ্ছি। সি এর মান এখানে সরাসরি দেয়া আছে। তাই এই 2 নংকে আমরা একটু বর্গ করব, উভয় পক্ষকে। 2 নং এর উভয় পক্ষকে বর্গ, 2 নং এর উভয় পক্ষকে বর্গ পাই। বর্গ করলে আসবে হচ্ছে a² + b² + 3a²। বর্গ করলে রুট এবং স্কয়ারটা কেটে গেল, আর সি এর মান এখানে বসিয়ে দিলাম। 13 বর্গ করলে হয় 169, সাইড নোটে লিখিয়ে দিবা বর্গ করে। আচ্ছা, এবার সরল করো। বাম a² + b² এই 3 এর স্কয়ার করলে হয় 9, ওই পাশে নিয়ে বিয়োগ করে দিলাম। 169 মাইনাস হলো 9, অতএব এই a² + b² আসলো 160। এইটা একটা নাম্বার দাও 3। বুঝতে কারো কোনো সমস্যা থাকলে তোমরা পরের দিন কমেন্টস বক্সে লিখে দিবা, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সলভ করার আমরা চেষ্টা করব। আচ্ছা, এইটাকে আবার 3 নং ইমপ্লাইজ, 3 নংকে আমরা দুই ভাগে ভাঙানো যায়। 3 ইমপ্লাইজ 3 নাম্বার থেকে আমরা এই সূত্র লিখতে পারি যে a² + b²। a² + b² এর সূত্র আমরা 3টা জানি, তার দুইটাই এখানে ব্যবহার করতে হবে। a + b তার হোল স্কয়ার - 2ab হলো 160। বা a + b এর মান নেই, কিন্তু ab এর মান আছে। ab এর মান হলো এই যে এটা 48। ab এর মান আমরা এখানে বসিয়ে দিলাম 48 হলো 160।
বা a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এই 160 যোগ হলো 48 দুগুণে 96 যোগ করে দাও a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9 9 6 15 5 হাতে 1 256 অতএব a প্লাস বি ইকুয়াল টু 16। এখানে ধনাত্মক চিহ্ন নিয়ে এখানে ঋণাত্মক চিহ্ন আসবে না, কারণ দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল এটা কখনোই ঋণাত্মক হবে না, যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়। এই কারণে দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল কখনোই ঋণাত্মক হবে না। আচ্ছা, এবার আসা হচ্ছে আমরা এই a প্লাস বি এর মান আমরা পেয়ে গেছি। a প্লাস বি এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে a প্লাস বি আবার 3 নং ইমপ্লাইজ, আবার 3 নং থেকে পাই। 3 ইমপ্লাইজ করলেন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু হলো 160 বা a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা এই 160 মাইনাস 2 ইন্টু এ বির মান হচ্ছে 48 বা a মাইনাস বি এর হোল স্কোয়ার 160 মাইনাস হলো 96 a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এই 96 চলে গেলে থাকবে হচ্ছে 64 64। অতএব শুধু a মাইনাস বি এটা সমান হবে হচ্ছে 8। এখানেও আমরা ধনাত্মক চিহ্ন নিব, ঋণাত্মক চিহ্ন নিব না। আর এখানে একটা নাম্বার দিয়ে আসো, এটা একটা নাম্বার দাও 1 আর এটা একটা নাম্বার দাও 2। এটাও একটা ধনাত্মক চিহ্ন নিয়ে, কেন ধনাত্মক চিহ্ন নিলাম? ধনাত্মক চিহ্ন নেওয়ার বিশেষ কারণ হচ্ছে এখানেও লক্ষ্য করো, এখানে দৈর্ঘ্য হলো a আর প্রস্থ হলো b। অলওয়েজ দৈর্ঘ্যই বড় হয়, প্রস্থ ছোট হয়। এখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কখনোই ঋণাত্মক আসবে না, এই কারণে আমরা এই ক্ষেত্রেও ধনাত্মক চিহ্ন নিয়ে নিই। এখন আমাদের যেহেতু উদ্দেশ্য a এবং b এর মান বের করা, a এবং b এর মান বের করতে হবে, তাহলে এই 1 এবং 2 যোগ করলে, সমীকরণ দুটো যোগ করলে a এর মান পাবো, বিয়োগ করলে b এর মান পাবো। সরি, এখানে 4 নাম্বার দিতে হবে, 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার। 4 5 আগে তিনটা সমীকরণ দেওয়া হয়েছে, এটা 4 এটা 5। দেখো 4 নং যোগ হলো 5 নাম্বার ইমপ্লাইজ দ্যাট এটা যোগ করলে আসবে হচ্ছে বাম সাইডে 2a b কেটে যাচ্ছে, আর ডান সাইডে যোগ করলে আসবে 16 আর হচ্ছে 8 যোগ করলে হয় 24। অতএব a ইকুয়াল টু হলো 12। আবার বিয়োগ করলে 4 বিয়োগ হলো 5 ইমপ্লাইজ দ্যাট 2b বিয়োগ করলে কি থাকে, বিয়োগ করলে a প্লাস b এর থেকে a মাইনাস b বিয়োগ করে দিলে a কেটে যাচ্ছে, এইটা প্লাস হয়ে যাচ্ছে, এই কারণে 2b হলো। 2b ইকুয়াল টু হবে 16 থেকে 8 বাদ দিলে 8 থাকে, অতএব b ইকুয়াল টু হবে 4। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা দুটোই পেয়ে গেলাম। তো উত্তর লিখতে হবে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হলো 12 মিটার, প্রস্থ হলো 4 মিটার। সুতরাং আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 4 মিটার, এটাই আনসার। আচ্ছা, এবার আর একটি অঙ্ক আজকে আমরা সলভ করব, সেটা হচ্ছে 13 নম্বর। মাঝে 11-12 তোমরা একটু চেষ্টা করবে, না পারলে পরে করাবো। 13 নম্বর বলছে একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 2400 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য চাইছে। আমরা এই ঘনবস্তুর যেটা ঘনক সেই সম্পর্কিত একটি অঙ্ক করতে চাচ্ছি, সেটা হলো 13 নম্বর। একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা ঘনকের একটি ধার ধরে নেব, ঘনকের একটি ধার ধরি, ঘনকের
একটি ধার এ সেন্টিমিটার দিয়ে ধরে নিলাম, কারণ এখানে সেন্টিমিটারে আছে, এই কারণে সেন্টিমিটার দিয়ে ধরে নেওয়া। এখন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা বের করব, কারণ প্রশ্নে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলই কিন্তু 2400 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। এই কারণে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা ওইখানে দেয়া থাকবে প্রশ্নে, সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সেটাই আমাদের ধরে নিতে হবে। রাশির মাধ্যমে সেটাই আমরা বের করি। তাহলে এবার লিখব হচ্ছে অতএব ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। শর্ত মতে এই 6a² ইকুয়াল টু এই 2400 বর্গ সেন্টিমিটার। এখান থেকে আমরা এর মান বের করবো। a² ইকুয়াল টু 6 দিয়ে এটাকে ভাগ করলে 424, দুটা শূন্য, অতএব শুধু a ইকুয়াল টু হবে 20, বর্গমূল করলে এর মান আসবে 20। এখানেও প্লাস মাইনাস নিয়ম অনুযায়ী আসে, কিন্তু এখানে আমরা নিব না, কারণ হচ্ছে একটি ধার বা একটি দৈর্ঘ্য, পুরো দৈর্ঘ্য এটা ঋণাত্মক হতে পারে না, এই কারণে আমরা এখানে ঋণাত্মক চিহ্নটা নেই। তাহলে এর মান পেয়ে গেছি। এখানে চাইছে হলো কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√3। পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বললে a√2। তাই এখানে যেহেতু কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, কাজেই কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা লিখব। অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3। আমরা এর মান পেয়ে গেছি, এখানে এর মান বসায় দেবো 20√3। এটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 34.641। 34.641 সেন্টিমিটার। আচ্ছা, উত্তর লিখি আমরা। সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য 34.641 সেন্টিমিটার প্রায়। যেহেতু এখানে অমূলক আছে, এই কারণে আমাদের প্রায় লিখতে হবে, এত প্রায়, এটাই আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত শেষ করব। 3টা অঙ্ক সলভ করে দিলাম এবং 2টা ঘনবস্তুর সূত্র আমরা লিখছি। এই ঘনবস্তুর সূত্রগুলো তোমরা মুখস্থ করবা, প্লাস এই অঙ্ক 3টা করালাম, এই অঙ্ক 3টাও প্র্যাকটিস করবা, প্লাস 11, 12 এটা নিজেরা চেষ্টা করবা বাসায়। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।